আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, একুশের রাতে দেশ জুড়ে অরাজকতা, রাজধানী জুড়ে নৈরাজ্য। আমরা দেখছি যখন তখন তুচ্ছ যে কোনো ঘটনাকে কেন্দ্র করে কিংবা দাবি দাওয়াকে আদায় করে এক ধরনের মব সৃষ্টি করা হচ্ছে, বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। কারা এর পেছনে দায়ী? ইন্ধন দিচ্ছে কারা? আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের একুশের স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন সাবেক সচিব AFM সুলাইমান চৌধুরী এবং রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। আমি রুহিন হোসেন প্রিন্স আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। আমি AFM সুলাইমান চৌধুরী আপনার কাছে আসছি। ছাত্রদের মধ্যে সংঘর্ষ দুই কলেজের, আবার দেখলাম তিতুমির কলেজের সেদিকে বিশ্ববিদ্যালয় ঘোষণাকে কেন্দ্র করে রেল লাইনে বা ট্রেন অ্যাটাক করে যেভাবে হামলা, এর পরবর্তীতে আমরা দেখছি যে ইসকনের সমাবেশ, ইসকন ঠিক নয়, সনাতন জাগরণ মঞ্চের নামে লাখ লাখ মানুষের সমাবেশ, এবং ইজি বাইক, ব্যাটারি চালিত ইজি বাইককে কেন্দ্র করে যা কিছু ঘটে গেল পরপর একের পর অথবা কোনো দিনে একসাথে নানান ধরনের নৈরাজ্য, এগুলো কি আপনি বিক্ষিপ্ত ঘটনা হিসেবে দেখছেন নাকি একটার সাথে একটা সম্পর্ক রয়েছে? ধন্যবাদ আপনাকে। আমি যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা সালাম জানাচ্ছি। আমি এই কথাই বলতে চাই, দেখেন এইবারের তার আগে এটা বলে নেওয়া বোধহয় ভালো যে আমার বিবেচনায় এক কথা এটার উত্তর নাই। মানে আপনি যে দুইটা তিনটা পয়েন্ট আছে এটা নাই, তখন একটা সামগ্রিকতায় বোধ হয় দেখা দরকার। আমি সামগ্রিকতা এইভাবে দেখার পক্ষে। এটা মনে রাখতে হবে, আমরা একটা দীর্ঘদিন অগণতান্ত্রিক কর্তৃত্ববাদী স্বৈরতান্ত্রিক শাসনের মধ্যে ছিলাম, সুতরাং সেইখানে কিন্তু অনেক কথা আমরা বলতে পারিনি, বা বললেও কোনটা ঠিক বেঠিক নানা ঘটনাবলীর মধ্য দিয়ে আমাদের যদি বলেন যে একটা গণতান্ত্রিক ধারায় যে আন্দোলনের বিকাশ বলেন, অন্যগুলোর বিকাশ বলেন, সেটা ঘটেনি। এটা একটা মনে রাখা দরকার। দ্বিতীয়ত হচ্ছে একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এটা মনে রাখা দরকার, এই সরকার কোনো দলীয় সরকার না, নানা গ্রুপের মিলায় একটা জায়গায় করেছে। সুতরাং এরা যে একটা কিছু হলেই দ্রুততার সাথে সব কিছু আগে থেকে প্রেডিক্টর আছে করবে, সেই বাস্তবতা ছিল না, এরকম একটা জায়গায় আছে। তৃতীয়ত হচ্ছে যে এই সরকার গঠিত হওয়ার পরে সমাজের মধ্যে অস্থিরতা তো আগের ধারাবাহিকতায় তো ছিল, আছেও। তা সেই অস্থিরতার মধ্যে আরও কতকগুলো ঘটনা সামনে চলে এসেছিল। ধরুন, যদি আমি এখন যে কথাটা বলবো এটাকে আমি মডেল করার জন্য বলছি না, যে ছাত্র বন্ধুরা তারা প্রথম দিনে হয়তো আন্দোলনের করলো, এরপরে চলে গেল 18 তলা বিল্ডিংয়ে উঠলো, একটা দাবি করলো, মেনে নিল। তো এখন সমাজের যে অসচেতন অনেকগুলো মানুষ আছে, তাদের সামনে এইগুলো কতগুলো দৃষ্টি আকর্ষিত হলো। এই সামগ্রিক ঘটনায় আমাকে যদি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার তারা একটু প্রথম দিকে বুঝটা করে যদি নিজেদের সমন্বয়হীনতাটা দূর করে, আমি সমন্বয়তা দূর করার মধ্যে বলছি কারণ আমার কাছে মনে হয়েছে প্রচণ্ড সমন্বয়হীনতা আছে, কথাবার্তা বললে আমরা উপদেষ্টাদের মধ্যে, হ্যাঁ, যারা পরিচালনা করছে আমি তাদের কথা বলছি, সেইটা যদি প্রথমে এসে তারা বুঝে যদি মনে করতো যে আমরা যে টিম কাজ করছি, কারণ এটা মনে রাখবেন এই টিমের আমাদেরকে জিজ্ঞেস করে করুক না করুক সবাই তো আমরা সমর্থন করেছি, তো এই রকমের সুযোগ তো কারোর পাওয়ার কথা না। সুতরাং তারা যদি নিজেদের সমন্বয়টা করতো এবং রাজনৈতিক দল, এই যে আন্দোলনকারী ছাত্র বা অন্যরা, তাদেরকে আস্থায় নিয়ে যদি প্রয়োজনীয় পরামর্শ, আমি প্রত্যেকটা পদক্ষেপে বলছি না, তারা কার্যক্রম করত, তার মধ্যে দেখতেন যে এই সংকটগুলো দূরের কিন্তু পথ বেরিয়ে যেত। কেন আমি বলি বেরিয়ে যেত অন্ততপক্ষে এইভাবে, কারণ আমরা জানি যে এই ধরনের ডিমান্ড নানা ধরনের থাকবে, বা অতীত দিনের ডিমান্ডের কি আছে একটা তো চেকলিস্ট করাও যেত। তাহলে সেইখানে ওনারাই হয়তো বুদ্ধি করে বের করতে পারতেন। কি আমি কোনো ফর্মুলা এখন দিচ্ছি না, আলোচনার মধ্যে বেরোতো যে ঠিক আছে কারোর কোনো ডিমান্ড থাকলে এই ডিমান্ডগুলোই অন্তর্বর্তীকালীন সরকার তো ফুলফিল করতে পারবে না, তাকে তো এক ধরনের বিধ্বস্ত অর্থনীতি থেকে শুরু করে বিধ্বস্ত রাজনৈতিক ব্যবস্থা, বিধ্বস্ত গণতান্ত্রিক ব্যবস্থাকে পুনর্গঠনের কাজও করতে হচ্ছে। তাহলে এই আস্থায় শক্তিকে নিয়ে করলে হয়তো ওই টিমই একটা পরামর্শ দিত যে কোনো দাবি থাকলে এখানে আসুক, অন্তর্বর্তীকালীন সরকার তার পজিশনগুলো যদ্দূর পরে এখন করবে রেখে যাবে পরবর্তী সরকারের জন্য। আপনি যদি এইরকম একটা পজিটিভ ট্রেন্ড সেট করতে পারতেন, আমার ধারণা অনেক সংকট কিন্তু দূর হয়ে যেত। সেইটা না করে কতগুলো ঘটনা কিন্তু ঘটে গেল। যেমন আমি ঠিক নিজেই এটা এখনও বুঝতে পারি না যে ব্যাটারি চালিত রিক্সা নিয়ে হঠাৎ করে এটা কেন আসতে হলো। কারণ আমি যদি ভুল না করে তো আগে কিন্তু সুপ্রিম কোর্টের একটা ডিসিশন আছে,
সেই ডিসিশনে করে নতুন করে আসার দরকার ছিল না। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলন এক জিনিস, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের ভাইরা তারা চলে যাবে সেইখানে লেখাপড়ার কাজ সে অন্য কাজ করবে, এবং যে সংকটগুলো তারা এইবারে যে সচেতন হয়ে উঠেছে অন্ততপক্ষে আন্দোলনের মধ্য দিয়ে, সেইটার মধ্য দিয়ে তাদের পারস্পরিক পজিটিভ সংযোগ বাড়বে। কিন্তু কেন লুটের সংযোগ বাড়বে? কেন একজন মানে একটা কলেজ বা বিশ্ববিদ্যালয়ের সাথে আরেকটা হলে তার সাইনবোর্ড খুলে নিয়ে যাবে, এইরকম যেন কেন ঘটবে? কারণ এই সহনশীলতার ধারা কেন থাকবে না? তাহলে সেই জায়গায়ও আমাদের যদি বলেন দ্রুততার সাথে হ্রাস করে কতগুলো ভূমিকা নেওয়ার কথা ছিল, কিন্তু নেবে কে? ওই যে বললাম, আমি তো কোঅর্ডিনেশন দেখছি না। আমি দেখছি না রাজনৈতিক দলগুলো অন্যের সাথেও কোনো কোঅর্ডিনেশন নেই, সরকারও নাই। সুতরাং এই অস্থির পরিবেশ এটা যাচ্ছে। কিন্তু আমি এইটাই বলতে চাই যে এইটা কী যাচ্ছে, এই মূল্যায়নের থেকে একটা জরুরি কর্তব্য হচ্ছে এই অস্থিরতা আর এক সেকেন্ড দেরি না করে দ্রুত দূর করা দরকার। কারণ মনে রাখতে হবে আমাদের এই বিরোধী শক্তি আছে, যারা ক্ষমতাচ্যুত হয়েছে তারা শুধু না, কিন্তু আমি আরো দুটো শক্তি বারবার মনে করিতে চাই, আমি নিজেকে এবং সবাইকে। দীর্ঘ গণতান্ত্রিক শাসনের মধ্যে অনেক অপশক্তি বেড়ে উঠেছে, তারা যে কোনো সময় আমাদের কি বলে বৃদ্ধ প্রতিষ্ঠা নিতে যায়। আর একটা আমাদের দেশের বাইরেও বিদেশি অন্য অপশক্তি আছে, তারা সবসময় চাইবে অস্থিতিশীল করতে। ভারতের কথা বলছি, কিন্তু আমি সবার কথা বলছি, আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী দেশ এই। কিন্তু মনে রাখতে হবে খালি এই তকমা মানে সামনে এনে আমরা কিন্তু পার পাবো না, যদি জনজীবনের দ্রব্যমূল্যের সংকট, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে এখনো পর্যন্ত উন্নতি ঘটতে পারেনি সেই সংকট, বা ধরেন মবের নামে যেটা চলছে এটাকে যদি আমি প্রতিহত করতে না পারি, ধরেন জেনুইন যারা হত্যাকারী তাদের বিচার ঠিক করতে হবে, এটা ঠিকই আছে, কিন্তু মামলার নামে পুরনো আমলের বাণিজ্যের ধারা যদি আরো না মানে সংকট তৈরি না করতে পারে, আমি বলছি যে এই জায়গাগুলো প্রায় 4 মাস হয়ে যাচ্ছে, এই জায়গাগুলোতে যদি সমাধান না করতে পারে তাহলে আমি মূল্যায়ন খাড়া করতে পারবো। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যেভাবে পজিটিভ আমরা কাজ আশা করি সেটা কিন্তু বাধাগ্রস্ত হবে, যা আমাদের মোটেই কাম্য না। FM সুলাইমান চৌধুরী গত 2-3 দিন আগে সম্ভবত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তিনি বলছিলেন যে নির্বাচনের জন্য যত দেরি হবে তত বেশি ষড়যন্ত্র বাড়বে। এগুলো কি মানে তার কথার প্রতিফলন কি আমরা দেখতে পাচ্ছি? বিষয়টি কি এরকম? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যেটি অনুমান করেছেন এটি তারেক রহমান সাহেবের কথা এবং আপনার কথার মধ্যে মোটামুটি কাছাকাছি। আসলে নির্বাচিত গণতান্ত্রিক সরকার, প্রতিনিধিত্বশীল সরকার যখন আসে তখন ওই সরকারের উপর মানুষের আস্থা সৃষ্টি হয়, আস্থা তৈরি হয়, মানুষ আস্থা রাখে এবং মানুষ ওই প্রতিনিধিদের মাধ্যমে তাদের কথাগুলো পেশ করতে পারে। বাংলাদেশে 18 কোটি মানুষ, 18 কোটি মানুষে 18 কোটি কথা বললে তো শোনার মতো লোক কয়জন পাবেন? কিন্তু নির্বাচনী ব্যবস্থা এমন একটা ব্যবস্থা, মানুষ অর্থাৎ দেশ রাষ্ট্রের যে মালিক জনগণ একবারই 5 বছরের সুযোগ পায় নিজের প্রতিনিধি নির্বাচন করার এবং ওই প্রতিনিধির মাধ্যমে সরকার পরিচালনা করার। এখন তো নেই, গত 15-16 বছর ছিল না। আর এই সরকার রাজনৈতিক সরকার নয়, জনগণের নাড়ির খবর, মানুষের চাহিদা কি আছে, মানুষ কি চিন্তা করে, মানুষের স্বার্থ কোথায় নিহিত, মানুষের অধিকারের জায়গা কোথায় কোথায়, এইটা এই সরকারের বোঝার কথাও নয়, কিন্তু দেশের নাগরিক হিসাবে কিছু বুঝবে। যে কোনো অরাজনৈতিক সরকারের ক্ষেত্রে প্রযোজ্য। এটা তো আর অটোক্রেটিক সরকার নয়, এই জন্য তাদের বোঝার কথা অন্তত কিছু হলেও, তারাও তো এদেশের নাগরিক, তাদের কিছু চিন্তা ভাবনা থাকা দরকার ছিল। আমি প্রিন্স ভাইয়ের সঙ্গে একদম 16 আনা একমত। তাদের প্রায়োরিটি ফিক্স করা উচিত ছিল যে একটা বৃহৎ শক্তিকে পরাজিত করা হয়েছে, তার পাশাপাশি আরো অনেক অপশক্তি ইতিমধ্যে তৈরি হয়ে আছে আগে থেকেই, এই বিপ্লবের আগ থেকেই। এই অপশক্তিগুলো মাথা চাড়া দিয়ে উঠতে পারে। এই অপশক্তিগুলির মধ্যে বিদেশিও আছেন, প্রিন্স ভাই উল্লেখ করেছেন, এবং পশ্চিমবঙ্গের বিজেপির একজন নেতার, আমি নাম বলছি না, বক্তব্য আমি টেলিভিশনে শুনেছি, তিনি যেভাবে আক্রমণাত্মক কথা অবরোধ করা নিয়ে,
হ্যাঁ, শুভেন্দু অধিকারী, জি। হ্যাঁ, শুভেন্দু অধিকারী আপনি নামই বলে ফেললেন। না, ঠিক আছে। একেবারে আমাদের সীমান্ত অবরোধ করার মতো এই রকম দুঃসাহস এবং এই রকম স্বৈরাচারী মনোভাব তিনি পোষণ করেছেন। তাহলে আমরা কোথায় আছি এটা ভাবতে হবে, সরকারকেও ভাবতে হবে এবং আমাদের আইন আদালতগুলিকেও ভাবতে হবে। 3 দিনের মাথায় আপনি এত অটোরিকশা তুলে নেবেন, এই ধরনের সিদ্ধান্ত দেওয়ার আগে এটা যে একটা ভুল সিদ্ধান্ত ছিল এটি তো হাইকোর্টের স্বীকার করতেই হবে। জি। 3 দিনের মধ্যে সম্ভব নয়, অথচ একটা আদেশ দিয়ে আরো এই আগুনের মধ্যে ঘি ঢালা হলো। তারপরে চিকিৎসা নিয়ে যে সমস্যা, কলেজে কলেজে মারামারি, ক্ষুদ্র ঘটনা নিয়ে, চা খাওয়া নিয়ে এই যে অসহিষ্ণুতা, এগুলি দীর্ঘদিনের মানুষের মনোভাব মানুষ প্রকাশ করতে না পারা, এটাও অনেকগুলি কারণের মধ্যে একটি। মানুষ বঞ্চিত হওয়ার কারণ নিহিত আছে, মানুষ অধিকার হারানোর কারণ নিহিত আছে। এত কারণ 15, 16, 20 বছর ধরে মানুষ যেগুলি পায়নি সেগুলি একসঙ্গে পেতে চায়, এটা স্বাভাবিক অনেক ক্ষেত্রে, কিন্তু একসঙ্গে পাওয়া তো সম্ভব নয়, এটি তো সাধারণ মানুষেরও বুঝতে হবে। আর সরকারকেও, যে অন্তর্বর্তীকালীন সরকারকেও বুঝতে হবে যে পরিস্থিতিগুলি তারা কিভাবে সামাল দিবেন। পরিস্থিতি সামাল দিতে গিয়ে যদি ভুলভ্রান্তি হয় তাহলে তো মহাবিপদ ঘটে যায়। সেদিকেই আমরা যাচ্ছি কিনা চিন্তা করতে হবে। খুব ধৈর্যশীলতার সঙ্গে এই সমস্যাগুলো অ্যাড্রেস করা। আগে থেকেই সরকারের গোয়েন্দা সংস্থাগুলো এখন কাজ করছে, গোয়েন্দা রিপোর্ট তো আগে থেকে আসার কথা, কোথায় কি হতে পারে সেগুলির কোনো খবর নাই কেন, এই প্রশ্ন অবশ্যই করা যায় সরকারকে। এই রিপোর্টগুলির উপরে ভিত্তি করে আগে থেকেই পদক্ষেপ নিলে এতগুলি ঘটনা হয়তো নাও ঘটতে পারত। সেই দিকে যদি দৃষ্টি নিবদ্ধ করা যায় তাহলে আশা করা যায় যে নির্বাচনকালীন সময়টা আমরা পার করতে পারবো। আর আমরা যতই বলি না কেন, নির্বাচনের একটি বড় বাধা রয়েছে নির্বাচনী কাজে যারা সহায়তা করবেন, তার মধ্যে পুলিশ অন্যতম, সিভিল প্রশাসন অন্যতম। দুটোই একেবারে ভেঙে গেছে। পুলিশের কথা তো শতকরা 25% পুলিশ পালিয়ে গেছে। কেমন 10% পুলিশ সচরাচর প্রতিদিন অসুস্থতার কারণে ছুটি নেয়। কারো সর্দি, কারো কাশি, কারো জ্বর, কারো আমাশয় ইত্যাদি অসুখ বিসুখ মানুষের তো হয়। 100 জনের মধ্যে 10 জনের অসুখ বিসুখ হতেই পারে। 10% পুলিশ এমনিতেই লম্বা ছুটিতে যায়। তো এই 20% আর 25%, 45% সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলি পাহারা দেওয়া, মন্ত্রীদের প্রটোকল দেওয়া বা গুরুত্বপূর্ণ ভিভিআইপিদের প্রটোকল দেওয়া, এই নানান কাজে নিয়োজিত থাকে। এখন তো ডিউটি করার যোগ্য পুলিশ শতকরা 30%ও নাই। আপনি নির্বাচনের চিন্তা কিভাবে করবেন? এটাকে তো ট্রেনিং দিয়ে, নতুন নিয়োগ দিয়ে, ট্রেনিং দিয়ে এদেরকে মাঠে পাঠাতে হবে। সময় কিন্তু লাগবেই, চাইলেই নির্বাচন অতি সহজে করা যাবে না। আমি আসছি আপনার কাছে আবারও। রহিম হোসেন প্রিন্স, অস্থিরতা আর একটা পার্ট আমরা দেখলাম যে গত 2-3 মাস ধরে ক্রমাগতভাবে সনাতন জাগরণ মঞ্চের নামে একটি সংগঠনের ব্যানারে লাখ লাখ মানুষের জমায়েত ঘটছে। শাহবাগে যেমন করেছে, চট্টগ্রামে একাধিকবার করেছে, অন্যান্য বিভাগে করেছে। আমার কথা হচ্ছে যে অবশ্যই হিন্দু ধর্মের মানুষরা নির্যাতিত হয়েছেন সব রাজনৈতিক দলগুলোর দ্বারা কোনো না কোনোভাবে, সেটা বিএনপি কিংবা আওয়ামী লীগ, সবাই তাদেরকে ব্যবহার করেছে। কিন্তু 5 আগস্টের পরে এটা তো আমরা বারবার বলছি, হ্যাঁ তারাও আক্রান্তের শিকার হয়েছে, মুসলমান ধর্মের মানুষরাও তো আক্রান্ত হয়েছে। কিন্তু এটাকে ভারত যেভাবে প্রচার করছে এবং ভারতের সুরে সুর মিলিয়ে এই যে সংগঠনটি, যে তারা আসলে কোনো অস্থিরতা সৃষ্টির কোনো উদ্দেশ্য আছে কিনা, আপনি কি মনে করেন? আচ্ছা, আমি এটাকে দুইভাবে বিবেচনা করতে চাই। প্রথম কথা হচ্ছে আমরা একটু বাস্তবতার দিকে তাকিয়ে সেই যদি আলোচনা করি, যদিও সব বাস্তবতা তথ্য পর্যাপ্ত নাই, আমি সেটা না গেলেও সাধারণভাবে বলি। এটা ঠিকই আপনি যেটা বলেছেন যে আমাদের দেশের ধর্মীয় সংখ্যালঘু বা জাতিগত সংখ্যালঘুরা নানাভাবে বিভিন্ন সময় তারা নির্যাতিত হয়েছে, সেটা অন্য আলোচনা। এইবারের যে রাজনৈতিক ঘটনাগুলোর কারণেও
যদি বলেন একদিকে শুধুমাত্র ধর্মীয় সংগঠন, রাজনৈতিক কারণে রাজনৈতিক আক্রমণ হয়েছে, হতে সেটা গেলে তো আমরা জানি, এই তথ্যপত্র জানা আছে। কিন্তু এটাও কিন্তু সত্য যে কি কারণে আমি তার এক কথা উত্তর দিতে চাই না, ভীতির পরিমাণটা এবার বেশি হয়েছে, যেটা অতীতে হয়নি। আবার ধরেন আমাদের দুর্গাপূজাটা তো আমরা ভালোভাবে পার করাতে পেরেছি, অনেক বেশি রিমার্ট ছড়ানো হচ্ছিল যে কি হবে না হবে। কিন্তু আপনি পরে যে কথা বলেছেন আমার বিবেচনা এটা একটা গুরুত্বপূর্ণ। পার্শ্ববর্তী দেশ তার কিছু মিডিয়া, আমি সব মিডিয়ার কথা বলবো না, কারণ কিছু মিডিয়া তো ওইখানে লেফটরা আছে, আমরা জানি তাদের সাথে আমাদের যোগাযোগ আছে, ওই দেশের পিপুলের সাথে আমাদের যোগাযোগ আছে, তারা এটার সাথে জড়িত না। কিন্তু কিছু মিডিয়া পরিকল্পিতভাবে এমন এমন কথা বলছে যার কোনো ধারে কাছেই বাস্তবতা নেই। 2 মাসে 40,000 অস্ত্র এসেছে, একেবারে মানে এগুলো কি বলবো আর কি, এরকম একটা জায়গায়। সুতরাং এইটাই এখন আমি এটাকে নিতে চাই, যেটা বললাম, যেটা মনে রাখা দরকার যে আমরা একটা এই ধরনের অভ্যুত্থানের ঘটনার পর যখন ঘটালাম, তাতে আমার একটা বিরাট যে পতিত স্বৈরাচারী শক্তি আছে, তারপরে একটু আগে আলোচনা হয়েছে, আবার আমি ভারী করছি না, যে নানা অপশক্তি, তারা তো নানাভাবে এটা চাইবে। আপনি যদি সেইটাকে বিবেচনা করেন, তাইলে আমাদের এই সব জায়গাগুলোকে সফট ডিলের জায়গাটা বেছে নিতে হবে। আমাকে যদি বলেন, আমি সফট ডিল বলতে এটা মিন করছি, আপনি ধরেন একটা উৎসব পর্বণ এলাকার মনে ধরেন আমরা দলগতভাবে যতটুকু আমাদের ক্ষমতা, আমরা তো তাদের কাছে যে বলার চেষ্টা করেছি প্রথম দিন থেকে, এবং সব আমার জানা মতে বাংলাদেশে কিন্তু অধিকাংশ দলগুলোই কিন্তু তারা ভূমিকা নেওয়ার চেষ্টা করেছে। কেউ হয়তো একটু অতি বাড়াবাড়ি করেছে, সেটা অন্য আলোচনা। তাহলে সেই জায়গাটা করে এরা যখন এই ধরনের ঘটনাগুলো ঘটে, ইন্ধন থাকা না থাকার থেকে আমার বিবেচনাটা হচ্ছে তাদের সাথে জিনিসটা একটু সফট ডিলের জায়গাটাই নেওয়া দরকার বলে আমি মনে করি। যেমন আমি জানি না যে এর আগে তো দেখলাম 2-1 জায়গায় করলো, আচ্ছা করতে দেন মানে আমি অর্থ বলছি, কারণ ওই গণতান্ত্রিক অধিকারে তো বাধা দেওয়ার জায়গাটা আমাদের আগেও ছিল না। আমি এটা আসছি কথা যে এবারও দেওয়া হয় নাই, এবং না দেওয়াটাই খুবই যথাযথ। কারণ আপনি এগুলো একটা আমরা আন্দোলন করতে যেয়ে জানি আপনি বাধা দিলে বরঞ্চ সংকট তৈরি হয়, নাহলে দেখবেন যার যার কথা বলে চলে যাইতে হবে, এবং এটাই কথা বলুক, আপনাকে বরঞ্চ পাল্টা প্রকৃত তথ্য, আমি পাল্টার কথা বললাম যেহেতু ভুল তথ্য আছে বলেই পাল্টা বলছি, প্রকৃত তথ্যটা হাজির করে করতে হবে, সেটাই দরকার ছিল। কিন্তু আমি জানি না যে গতকালই তো বোধ হয় তাদের এইটাকে কেন এই জায়গায় গ্রেপ্তারটা করা হলো এবং বলা হচ্ছে রাষ্ট্রদ্রোহতা। সরকার নিশ্চয় জানা আছে যে বাংলাদেশের পতাকার উপরে ইসকনের পতাকা তোলা হয়েছিল, নিশ্চয়ই একটা রাষ্ট্রদ্রোহিতার সামিল। সেই জায়গা থেকে মামলা হয়েছিল, এখন এইটা মামলা হয়েছিল, 2 জনকে সম্ভবত আটক করা হয়েছে, তারপরে তাকে আটক করা হলো। এবং তিনি আরো যে আপনি যে ভারতীয় বিভিন্ন মানে নন ট্র্যাডিশনাল মিডিয়ার কথা বললেন, যারা অপপ্রচার চালাচ্ছে, গুজব চালাচ্ছে, তাদের ভাষাতে সরকারকে নানান ধরনের হুমকি ধমকি দিচ্ছিলেন চিন্ময় কৃষ্ণ দাস, এরকম অভিযোগ রয়েছে, যেটি সরকারের পক্ষ থেকেও পরিষ্কার করা হয়েছে। এবং ইসকনের পতাকা যে উপরে তোলা হয়েছিল বাংলাদেশের পতাকার উপরে, সেটা নিয়ে কিন্তু আর কোনো ধরনের ক্ষমাও চায়নি, ভুলও স্বীকার করেনি। তো সেই জায়গায় কি সরকার রাইটটাকে নেই? আচ্ছা, আমি বলি যে আমার প্রথম পয়েন্ট হচ্ছে, নিঃসন্দেহে আমাদের জাতীয় পতাকার অবমাননা যেই করুক, রাষ্ট্রদ্রোহীর অভিযোগ যার বিরুদ্ধে থাকুক, সে আমি হই, আপনি হন, আর উনি হন, বা আমাদের প্রধান উপদেষ্টা হন, অফকোর্স তিনি তো আইনের আওতায় আসতে হবে। এটা নিয়ে প্রথমে কোনো আলোচনাই আমি মনে করি আলোচনার প্রয়োজন নাই, পয়েন্ট আমি সেখানে যাচ্ছি না। আমি বললাম যেমন ধরুন অনেক তথ্য আমার, যেমন আমি জানি না ওনাকে, আমি নাম তো এইবারই ফেসবুকে, অনেস্টলি কি আপনি বলতে পারবেন এটা? আমার একটু আগ্রহ আমার জানার, এই যে সনাতন জাগরণ মঞ্চ, এটা হতে পারে অনেক আগে এই সংগঠনটার সৃষ্টি, কিন্তু আলোচনা নাম শুনি নাই। আমি তো এই গত 2 মাস ধরে নামটা শুনছি, এবং এই যে নামটা শুনিনি সেই ব্যানারে লাখ লাখ মানুষ হঠাৎ জমায়েত, সেটা আলোচনা আমি ওই পড়ি, আসলে নামটা শুনি নাই। এমনকি স্কন শুনেছি, সেটা অন্য ধরনের অর্গানাইজেশন, কিন্তু এবং আমরা তো যে কোনো মানে কি বলে রাজনীতি, সেখানে ধর্মের ব্যবহারের বিরুদ্ধের মানুষ, এবং এইটার ফলাফল ভালো হয় না আমরা বলেছি। এক এক দেশে এক এক, দেখবেন যে ভারতে এখন যারা রাজত্ব করছে হিন্দু ধর্মকে সামনে রেখে তার ফলাফলটা কি হয়, আমরা কিন্তু পৃথিবীর অন্যান্য দেশগুলোতেও দেখি, আমাদের দেশে মুক্তিযুদ্ধের সময় আমরা দেখেছি। সেটা না, আমি বলছি যে এইগুলো তো অনেকে দেখি নেই আমরা। আমি ওই পয়েন্টে যাই, এবং আসলে ওনার নাম তো কয়দিন আগে আমি এই এখনই শুনলাম, এর আগে ওইটা জানি না, বা ওই যে ইন্ডিয়ান আসলে কোন কোন ভূমিকা সবটা জানি না। কিন্তু আমি একটা জিনিস জানি না, যে যদি 5 তারিখে যদি বলছি কি, তাহলে এতদিন কেন এটা হলো না। আমি বলছি কি, আপনাকে অনেক সময় মনে রাখতে হয়, যখন আপনি এইরকম একটা বড়, আপনি সে মব বলেন, জমায়েত বলেন, আরো যদি তার সাথে ধর্মের জায়গাটা থাকে, একেবারে আমি খুব খোলা মনেই বলছি, আপনাকে সফট ডিলের জায়গাটা বেছে নেওয়া উচিত। কেন বলছি?
বুঝবেন আপনি যে সফট ডিলটা না করলে আপনি তো এগুলো করবেন, আপনি একটা অন্তর্বর্তীকালীন সরকার, এখন সংকটটা আপনি কত কমাতে চান, আবার নিশ্চয়ই রাষ্ট্রদ্রোহিতার কোনোটা আমরা করব না, আপনি সফট ডিলে আগায় যাওয়াটা দরকার বলে মনে করি আমি। কারণ তাই না হলে আপনি সংকটটা নতুন নতুন আপনি তৈরি করবেন, কারণ আপনি কোনটার পেছনে কখন দৌড়াবেন, এইটা হচ্ছে কথা। আর আরেকটা পয়েন্ট কথা বলে আমি শেষ করি, যেটা আপনি এখানে বললেন, দেখুন আমি জানি না যে তারা ঠিকই যে আমরা তো এর আগে এরকমের দেখি না, বিশেষ করে চট্টগ্রামে দেখলাম, অন্য অন্য জায়গায় যে পরিমাণ তারা এটা নামলো। হ্যাঁ, এটা আমাদের দেশের অধিকাংশ কি বলা যায়, প্রায় তো মুসলিম দেশ, সেইখানে ওয়াজ মাহফিল অন্য জায়গায় যে পরিমাণ হয় সেটা অন্য আলোচনা, কিন্তু সেই ধরনের একটা মৌলবাদী আস্ফালন আমরা দেখতে পাচ্ছি, যেটা আমরা সমর্থন করি না। কিন্তু আমি বলছি অতীত দিনে তো দেখি নাই। আমি মনে করি এখানে যেমন একটু আসলো গোয়েন্দা রিপোর্টের কথা, অন্যান্য কথা, এইগুলো একটু সরকারকে, এবং আমি বলছি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, উনি ঠিকই বলেছেন হয়তো যে অত খবর না রাখলেও কিন্তু তাহলে করতে হবে কি একটু সবাইকে আস্থায় নিয়ে আপনাকে এইটাকে কিভাবে উইন ওভার করা যায়। আমি বলছি পাল্টাপাল্টির জায়গা থেকে উইন ওভারের জায়গায় আপনাকে যাওয়ার কাজ করতে হবে, না হলে আপনি কিন্তু এমনিই তো একটু সংকটের মধ্যে আমরা আছি না, সেটা তো উত্তরণ ঘটাইতে পারি নাই। এবং যদি বলি আমি এই পয়েন্টটাকে একটু খালি তুলি, যেমন ধরেন হ্যাঁ, একটা সংকট সমাধানের জন্য তো পথ বলাই হচ্ছে যে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়া, কিন্তু দেওয়া বললে তো হয় না, নির্বাচন ব্যবস্থা সংস্কারটা পুরো করতে হবে, এটা না হলে নির্বাচন ব্যবস্থা ফেল করে গেছে। আর ন্যূনপক্ষে সেটা করার জন্য আমাদের পুলিশ প্রশাসন এবং তো জনপ্রশাসন তো লাগবেই। তা সেইটাও যদি আমি বলি যে সেইটাও যদি দ্রুততার সাথে করতে চাই, তাহলে পুরোটা আস্থায় নিয়ে কাজটা করতে হবে, অস্থিরতা দূরের কাজ করতে হবে। সেইটাকে ধরেই আমি আশা করব অন্তর্বর্তীকালীন সরকার তার ভূমিকা পালন করবে। একই প্রসঙ্গে প্রশ্ন থাকবে FM সুলাইমান চৌধুরী আপনার কাছে, যে এটার মধ্যে আপনি কোনো ষড়যন্ত্র দেখছেন কিনা, এবং শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা, শাসক দল কেন্দ্রীয় শাসন যারা করছে বিজেপির অন্যতম নেতা, তিনি যে হুমকিটা দিয়েছেন পশ্চিমবঙ্গের সীমান্ত অবরোধ করার, তাতে কি প্রতিক্রিয়া পড়তে পারে? আমি এই উত্তরটা আপনার কাছ থেকে নেব, আর ছোট্ট বিরতির পর দর্শক ফিরছি খুব শিগগির। আবার আমন্ত্রণ 21 রাতে। আমাদের সঙ্গে আলোচনা রয়েছেন সিপিবি সাধারণ সম্পাদক রুহিন ইসলাম প্রিন্স, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক এবং সাবেক সচিব FM সুলাইমান চৌধুরী। আলোচনা করছি গত কয়েকদিন ধরে টানা যে অস্থিরতা রাজধানী জুড়ে রয়েছে, এর পেছনে আসলে কোনো ধরনের ষড়যন্ত্র কাজ করছে নাকি অন্য কোনো বিষয় কাজ করছে, সে বিষয়ে জনাব FM সুলাইমান চৌধুরী, যে প্রসঙ্গটি আপনার কাছে ছিল সনাতনী জাগরণ মঞ্চের যে হঠাৎ করে এই উত্থান, এবং তার পেছনে ভারতের যে ইন্ধন বলতে আমি ইন্ধন রয়েছে কিনা, বিশেষ করে শুভেন্দু অধিকারী যে মন্তব্যটি করেছেন সে বিষয়ে আপনার মন্তব্য জানতে চাচ্ছিলাম, প্রতিক্রিয়া কি হতে পারে এবং কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা? ষড়যন্ত্র ঠিক বলবো না, তবে উস্কানি যে আছে, অর্থাৎ আমাদের দেশকে, বাংলাদেশকে অস্থিতিশীল করে রাখার যে মন মানসিকতা, এবং একটি বিগত স্বৈরাচার সরকার এবং দলের প্রতি তাদের যে মাখামাখি আন্তরিকতা, প্রকারান্তরে তার একটি বহিঃপ্রকাশ শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের মাধ্যমে উঠে এসেছে। আমি এটাকে ষড়যন্ত্র বলবো না, উস্কানি তো অবশ্যই বলবো। উস্কানি দিয়ে আমাদের মনের মধ্যে ভীতি সঞ্চার করে আমাদেরকে দুর্বল করে রাখার যে হীন মানসিকতা, বাস্তবে এটা কাজ দেবে না। এজন্য যে আমরাও 20 কোটি মানুষের একটি দেশ, এবং ভারতের জনগোষ্ঠীর চাইতে আর্থিকভাবে আমরা তুলনামূলকভাবে ইন জেনারেল সচ্ছল, শিক্ষার দিক দিয়ে আমরা এগিয়ে আসি, আমরা সংস্কৃতির দিক দিয়ে এগিয়ে আসি, গণতান্ত্রিক ঐতিহ্যের দিক দিয়ে এগিয়ে আসি, রাজনৈতিক যে প্রজ্ঞা সেই দিক দিয়ে আমরা এগিয়ে আসি, আমরা সকল দিক দিয়ে এগিয়ে আসি। অতএব কোনো ভীতি সঞ্চার করার চেষ্টা করা শুভেন্দু অধিকারী বা ওনার মতো মানুষদের এটা উচিত হবে না, এতে হিতে বিপরীত হবে। আর যে কথা বলছেন যে লাখ লাখ মানুষ হয়ে যায়, আপনি হিসাব করুন তো, মোটামুটি সনাতন ধর্মী শতকরা 8 ভাগ, 18 কোটি মানুষের এই ধরেন 1 কোটি 60 লাখ বা 70 লাখ লোকজন, মহিলা অর্ধেক বাদ দেন, এরপরে শিশু বাদ দেন আরো অর্ধেক, সারা দেশে ছড়িয়ে আছে। কোথাও জমায়েত হলে লাখ লাখ যে জমায়েত হয়,
আমাদের পক্ষে তো উচিত নয় এবং এরকম প্রকাশও করা উচিত নয় যে ঠিক আছে এদেরকে জিজ্ঞেস করে বা কোনোভাবে জেনে দেখি এরা সনাতন ধর্মাবলম্বী কিনা বা অন্য ধর্মাবলম্বী কিনা। তাহলে কৌশল অবলম্বন করতে হবে যে এরা কারা, খবরগুলি নিতে হবে। ভাই যেভাবে বলেছেন সফটলি এগুলি হ্যান্ডেল করতে হবে, করলে পরে অবশ্যই সরকার সুফল পাবে এবং বাংলাদেশের জনগণও এটার জন্য সুফল পাবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। মূল কথা হলো সরকার এবং বাংলাদেশের জনগণ যদি কারো উপরে অত্যাচার না করে, নিপীড়ন না করে, বল প্রয়োগ না করে, কারো অধিকার খর্ব না করে, যেগুলো অন্যায়, এগুলি থেকে যদি বিরত থাকে তাহলে অন্যকে ভয় পাওয়ার কোনো কারণ থাকে না। এবং বাংলাদেশের মানুষ এটাতে অভ্যস্ত। বাংলাদেশের মানুষ এই সমস্ত অন্যায় কাজগুলি করে না। আমরা অতীত 1000 বছরের ইতিহাসে এটাই জানি। অতএব সোজা কথা যে কারো উস্কানিতে ভয় পাবেন না। কেউ ষড়যন্ত্রের বীজ বপন করার চেষ্টা করলে আপনি ঘাবড়ে যাবেন না। আপনি সাহস সঞ্চয় করুন, ধৈর্যের সাথে পরিস্থিতির মোকাবেলা করুন এবং যারা আপনার বিরুদ্ধে চিন্তা করছে তাদেরকে আপনি আপনার পক্ষে আনুন। প্লিজ আরো একটি প্রসঙ্গ আনছি, মানে এত এত ঘটনা যে এক একটা বিষয় নিয়ে এক একদিন আলোচনা করা যেতে পারে, কিন্তু যা একের পর এক ঘটছে আমরা একসাথে আলোচনা করতে চাচ্ছি। ঋণ দেওয়ার নাম করে যেভাবে সারা দেশ থেকে মানুষ জড়ো করা হচ্ছিল শাহবাগে কিংবা সোহরাওয়ার্দী উদ্যানে, অহিংস গণ অভ্যুত্থানকারী বাংলাদেশ সংস্থা, একটা ভুইফোর সংগঠন হঠাৎ করে কোত্থেকে উদয় হলো আমি জানি না, তারা নাকি কয়েক বছর ধরে কাজ করছে। তারা একটি সংবাদ সম্মেলনও করলো গত শুক্রবার যে সারা দেশ থেকে মানুষ জমায়েত করা হবে, বিনা সুদে ঋণ দেওয়া হবে। এবং আপনারা তো ঘটনাটা জানেন, আমরা সবাই জানি, কেউ কেউ আটক হয়েছেন, বাস আটকে দেওয়া হয়েছে, মাইক্রোবাস আটকে দেওয়া হয়েছে। এই বিষয়টি এ পর্যন্ত আসলো কেন? গোয়েন্দা সংস্থার কথা ঘুরে ফিরে আমাদের এখানে আলোচনায় সব জায়গায় আসছে, কেন এটি করতে সুযোগ দেওয়া হলো? না, ধন্যবাদ, আপনি এই বিষয়টি এনেছেন। যদিও এই বিষয়ে আমি একটু মানে আমার যেহেতু কিছুটা আমি জানি ঘটনার সাথে, আমি কিছুটা বলছি, পুরোপুরি না জানলেও, এবং এটাকে আমি একটা ইন্টারেস্টিং হিসাবেই বলি। এবং আমি একটু প্রসঙ্গক্রমে বলি, গতকাল একটা আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, তিনি উন্নয়ন অধ্যয়ন বিভাগের, আমি ওনাকে একটু অনুরোধ করেছি অফ ইয়ারে, এখন অন ইয়ারেই বলে দিই যে সেটা বলেছি যে আপনি আপনার ছাত্রছাত্রী দিয়ে এই যে মোস্তফা আমিন সাহেব এবং ওনার মুভমেন্টটা আপনি একটা গবেষণা করেন, ইন্টারেস্টিং গবেষণা বেরোবে। কথাটা কেন বলছি, উনি আছেন, উনি আমি বলি দেখুন, উনি কিন্তু, আমি যতটুকু জানি, যদি বললাম যে এই রাউন্ডে ওনার অনেকদিন সরাসরি কথা হয় না, এমনি মানুষ হিসাবে আমি ব্যক্তিগতভাবে এইটুকু দায় নিয়ে বলছি, আমি খারাপ যতটুকু জানতাম মোটেই খারাপ মানুষ না। উনি কিন্তু জাতিসংঘে কাজ করেছেন, বয়সও অনেক, কিন্তু দীর্ঘদিন ধরে উনি নানা ধরনের কাজ করেন। উনি কিন্তু এখানে আমাদের ইলেকশনও করছিল মেয়র এবং ভালো ভোট পেয়েছিল একসময়, যদি ভুল না করি খোকাবাইয়ের সময় 30-35 হাজার। একসময় ভিসা মুক্ত আন্দোলন করেছিলেন উনি, বস্তিবাড়ি সহ। ব্যক্তিগতভাবে ওই সময় আমিও কিছুটা ওনার সাথে ছিলাম, দেখার সুযোগ হয়েছে বস্তি যে কিভাবে কাজ। কিন্তু বোঝার জন্য বলি, এটা ইন্টারেস্টিং কথাটা বললাম, সেটা হচ্ছে এই বস্তিবাসী, আমি একটু জাস্ট লিঙ্ক করি। যখন এটা এনেছিলাম, এইটা আমাদের চেতনার স্তর এবং নানাভাবে এক একজন নেতার এক একটা হয়তো স্টাইল আছে, তাতে আমি দেখছিলাম ওই সময় প্রথমে একটা ধারণা, ধরুন ওইটা কি ছিল, যে আমরা আমাদের মতো মানে দেশের জনগণ আমরা বিনা ভিসায় পৃথিবীর অন্য দেশে যেতে চাই, ডিমান্ড ওইটা। কিন্তু যখন বস্তিবাসী এবং অন্য জায়গায় আন্দোলন করতে যাওয়া হলো এবং বলা হলো ফর্ম ফিল আপ করো, একটা প্রথমে মিসআন্ডারস্টুড হলো যে যারা ফর্ম ফিল আপ করবে, সদস্য হবে, তারা যেন বিনা ভিসায় যেতে পারবে। এবং এইটাকে ধরে স্থানীয়ভাবে বস্তিবাসীর মধ্যে কিছু গ্রুপ দাঁড়ালো, কিছু টাকা পয়সা নিয়ে, আসো আমরা এটা যাবো। আমি তখন দেখেছিলাম, আমি দায়িত্ব নিয়ে বলি, আলোচনা কখনো হয় না, আমি ভালো করেছেন এই জন্য বলি যে এইটা দেখেছি। এইবারের উনি যে আন্দোলন, আমি যতদূর জানি এটা কিন্তু উনি 4-5 বছর ধরে করছে। এবং এর আগে শেখ হাসিনা রেজিমের সময় উনি রংপুর এবং বিভিন্ন জায়গায় যখন এরকম গেছিল, এবং এই আন্দোলন উনি যখন বক্তৃতা করে, স্থানীয় ইউপি চেয়ারম্যানরা তাকে আটকায় রাখছিল যে উনি কেন এটা করে। ওনার মূল যে কথাটা আমাদের সাথে তখন মতবিনিময় করছিল, যে বাংলাদেশ থেকে এই 53-54 বছরে এত লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, ওটা যদি ফেরত আনতে পারি, আমরা গরিব মানুষকে বিনা সুদে এই ঋণ দিতে পারি, সেইটাকে ধরে সে নিজের জীবন ভালোভাবে উন্নত করতে পারে। এইটা ছিল অ্যাপ্রোচ। আমাকে ব্যক্তিগতভাবে অ্যাপ্রোচ ইজ ঠিক, টাকা ফিরিয়ে আনা ঠিক আছে, কিন্তু আমি জানি না, যেটা কালকে দেখলাম যেভাবে ওনার ওই যে লিফলেটের ভাষা,
সেই লিফলেটের ভাষা এবং অনেকের সাথে অন এয়ারে যেটা শুনলাম, তাতে ভুল বোঝাবুঝির জায়গাটা, বা আমি জানি না কেউ সচেতনভাবে করেছে কিনা, আসলেই যেন টাকা পেয়ে যাবে, আসলেই যেন টাকা পাবে। সুতরাং সেইটা আমি মনে করি যে ওনাকেও রিভিজিট করা উচিত, এইটা একটা। আর এইবারের প্রোগ্রাম কিন্তু অনেক আগে, কয়েক মাস আগে, সেটা আমরাও জানতাম, আমাদের কাছে কাগজ পাঠাইছে। এই একটা। আর একটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন বলি, ধরেন বিইং এ পলিটিশিয়ান, ধরেন যদি আমি উদাহরণ দিই, যেমন আমারও আগামী মাসে ডিসেম্বরে আমরা একটা বড় সমাবেশ করার জন্য আমরা পারমিশন চেয়েছি, করব সরোয়ার্দী উদ্যানে। তো এখন সেটা তো এক নিয়ম কানুনের ব্যাপার। আর একটা মনে রাখতে হয়, এটা লাস্ট পয়েন্ট, যে আমরা পলিটিশিয়ান হলে কি করতাম জানেন, দেশে যদি একটা অস্থির সময় থাকে, তাহলে আমার একটা জমায়েত থাকলে দরকার হলে আমি শিফট করে দিতাম। তা যেখানে ঢাকা শহরে পরপর কয়েকদিন একটা জটিল পরিস্থিতি হচ্ছে, ঠিক ওই সময় আমার ধারণা, এটা আমার ব্যক্তিগত ধারণা, যদি ঠিক ওই সময় না হতো, একটা সাধারণ সিচুয়েশন থাকতো, তাহলে দেখতেন এটা নিয়ে কিন্তু এত কথা হতো না। কারণ আমি যদি ভুল না করে থাকি, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দিকেও কিন্তু একটা বড় জমায়েত প্রশ্ন করি, পাল্টা প্রশ্ন, আমি এটাই বলছি যে আমি যদি পাল্টা প্রশ্ন করি, আমি বোঝার জন্য পাল্টা প্রশ্ন করছি। তার তো কিছু প্রসিডিউর আছে, তাই না? পাচার হওয়ার টাকা দেশে ফিরিয়ে আনা, তার দাবি জানানো হবে, কিন্তু লাখো মানুষ জমায়েতের কি উদ্দেশ্য থাকতে পারে? ওই যে আমি বললাম এইটা না, এখন আমি ওনার একটা থিওরি বলি, আমি আমারটা বলছি না, উনি যেটা বলতে চাইছেন, এটা কারণ আমাদের কাছে আসছে, উনি মনে করছে যদি আমরা এরকম লক্ষ লক্ষ মানুষ জড়ো করতে পারি, ওই যে দেখবেন কি অহিংস গণ অভ্যুত্থান, মানে গণ অভ্যুত্থান মানেই তো এক ধরনের রক্তক্ষয়ী হবে, পরিষ্কার কথা। বিপ্লব, অভ্যুত্থান রক্তক্ষয়ী ছাড়া কখনো হয় নাকি? কিন্তু ওনার থিওরি হচ্ছে এইরকম লক্ষ লক্ষ মানুষ আসলে অটোমেটিক্যালি সরকার দাবি মেনে নিতে বাধ্য হবে। এই এখন প্র্যাকটিক্যাল কিনা আমি বলছি না, এবং আমি তো বললাম যে অ্যাপ্রোচটা কি, সেই অ্যাপ্রোচ কারেক্ট ছিল কিনা, হয়তো জড়ো করার জন্য এক একজন এক এক স্টাইলে অ্যাপ্রোচ করে, সেইটা নিয়ে গবেষণা করা দরকার। কিন্তু আমি বললাম, এবং টাইমিংটা যে কারণে এইবারে এটা আমার মত, কারণ আমি যে এই সময়, এর আগে আমি বলি যে আগের যেটা সবার ছিল, ওনারা দাওয়াত দিয়েছিলেন যে আইসেন, এইবার আমি ব্যক্তিগতভাবে জানতাম না, ফেসে দিতেন, হ্যাঁ এবার প্রোগ্রামে গেলে তো ফেসে দিতেন। না না, ফাঁসার কিছু নাই, এর ফাঁসবো কেন আমরা, অবশ্যই। কিন্তু আমি বলছি, কিন্তু আমি মনে করি যে এই টাইমিং এগুলো, তবে আমি এই যে বললাম যে একজন কি বলে আন্দোলনকারী বা রাজনৈতিক কর্মী হিসাবে এই সব ঘটনা থেকে, অ্যাপ্রোচ থেকে শুরু করে সবকিছুতে আমি শিক্ষা নেওয়ার পক্ষের লোক। আমি তো খোলামুলি বললাম যে ওই যে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করলাম, হ্যাঁ হতেই পারে। এবং আমি আমার কথা যদি আরো একটু কংক্রিট বলি, যদি এটার মধ্যে দিয়ে আমি কোনো ইটা বলতে চাই না, যে আমি যাকে আনবো সে কেন এরকম বলবে যে আমি গেলেই টাকা পাবো, তাহলে তো এই ভুল বুঝে তো আমি কখনো আনবো না। এগুলো তো আমাকে খেয়াল রাখতে হবে। আমি আবার আপনাকে ইয়ে করলাম যে পজিটিভ জায়গায় খারাপ জায়গায় যাবে। আপনাদের মতো কোনো মানুষকে তো সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে মানুষ জমায়েত করে, একটা ভুল মেসেজ দেওয়ার চেষ্টা করে। আমি সচেতন থাকতে হবে আমাদের সবাইকে এই সব বিষয়ে। আমি একটু এই বিষয়ে জানতে চাচ্ছি, এফএম সুলেমান চৌধুরী, আপনার কোনো ব্যাখ্যা আছে এই বিষয়ে? মানে আপনি কি ভাবছেন যেভাবে লোক আনা হচ্ছিল? লোক তো আনা হয়েছে পরিকল্পিতভাবে, একজন বলছে, আর এভাবে লোকজন কোনো পরিকল্পনা ছাড়া চলে এসেছে এমনটি নয়, বাস ভাড়া করা হয়েছে। জি, প্রতিটা মানে প্রায় অনেক ডিস্ট্রিক্টে 10টা 15টা 20টা করে বাস ধরা হয়েছে, হাজার খানেকের উপরে বাস, কি 1000 খানেকের উপরে। আমি প্রতি জেলার কথা বলছি। আচ্ছা, তাহলে লক্ষ্মীপুরতে নাকি 15 বাস আসছে, আমি শুনে তাহলে একটা পরিকল্পনা, একটা সেটআপ এবং এই পরিকল্পনা বাস্তবায়নের একটা ফর্মুলা আগে থেকেই করা হয়েছিল, এবং এটা একদিন দুই দিনের বিষয় না, এটা কয়েক মাস ধরে চলে আসছিল। তো এটা গোয়েন্দা সংস্থার নজরে যাবে না, এটাই হচ্ছে কথা। আসলে এটা কি বিশ্বাস করা যায় না। অথচ গোয়েন্দা সংস্থাগুলো যদি সরকারকে এই রিপোর্টটি যথাসময়ে দিয়ে থাকে, সরকারের পক্ষ থেকে আবারও সফটলি এটা অন্যভাবে হ্যান্ডেল করা, এখানে বাধা দিয়ে নয়, বাধা দিয়ে কাজ হয় না। বাধা দিলে মানুষের মনের মধ্যে ক্ষোভ জাগে এবং প্রতিক্রিয়া সৃষ্টি হয়, আগুন বেশি জ্বলে। এটাকে অন্যভাবে হ্যান্ডেল করতে পারত সময় মতো, বা নষ্টও করে দিতে পারত। বরফ ঢাললে, পানি ঢাললে তো আগুন নিভবেই, এটা হয়নি। এটি মোটেই ভালো কাজ হয়নি। আর যে লিফলেটটা, এটা আমার পড়ার সৌভাগ্য হয়েছে, এখানে সুনির্দিষ্টভাবে বলা নেই, কিন্তু টাকাটা কিভাবে পাবে, কখন পাবে, হ্যাঁ বিনা সুদে পাবে এটা বলা আছে। কোথায় গেলে টাকাটা পাওয়া যাবে, আর এত লোক একত্র হলে এত লোককে টাকাটা দিবে কে, কয়টা কাউন্টার হবে, এই পরিকল্পনাগুলি কিন্তু ছিল না।
টাকা থাকলে তো কাউন্টার হবে, হ্যাঁ, টাকারই তো খবর নেই। ওই পরিকল্পনা, যেহেতু টাকা নাই ওই পরিকল্পনাও হয়নি। অথচ মানুষ, এই যারা সাধারণ মানুষ এসেছে, সাধারণ মানুষ কিন্তু অতি সহজ সরল, তারা বিশ্বাস করেছে যে তারা টাকাটা পাবে ওখানে গেলে। এখন তাদের নিজেদের পকেটেরও কিছু টাকা খরচ হয়েছে, হ্যাঁ সবাই এবং 1000 টাকা করে দিয়েছে। হ্যাঁ, এবং যাতায়াতের জন্য আলাদা ভাড়ার ব্যবস্থা করা হয়েছে, সেখানে কিছু টাকা ঢালা হয়েছে। পুরা বিষয়টি একেবারে অস্পষ্ট, অস্বচ্ছ এবং ভুল একটা পরিকল্পনা, এবং বিপদের সম্ভাবনা ছিল। আল্লাহ আমাদেরকে রক্ষা করেছে। না, তাহলে গোয়েন্দা সংস্থাগুলো কেন ব্যর্থ হচ্ছে? আপনার অভিজ্ঞতা কি বলে আমলাতন্ত্রের জায়গা থেকে? গোয়েন্দা সংস্থাগুলো ব্যর্থ হওয়ার যে মূল কারণ, গোয়েন্দা সংস্থাগুলোতে সরকার এখনো হাত দিতে পারেনি। আচ্ছা, হাত দিতে পারেনি। আগের সরকারের প্রেতাত্মার যে লোকজন, তাদের 70% লোকজন বা আরো বেশি এখনো রয়ে গেছে। এবং আমি কিভাবে এটা বলবো, আমার খুব কষ্ট হচ্ছে যে এই যে বিগত সরকার, আপনি কি শুনেছেন এ পর্যন্ত এত বড় অপরাধ করার পরে তাদের অনুশোচনা বোধ জাগেনি? এবং তার প্রেতাত্মার লোকজন বিভিন্ন বিভাগে যে রয়ে গেছে, পুলিশে বলুন, সিভিল প্রশাসনে বলুন, আমলাতান্ত্রিকতায় বলুন, অন্যান্য জায়গাতে যত জায়গা আছে, তাদেরও একই অবস্থা। তাদের কোনো অনুশোচনা বোধ নাই। তার মানে তাদের মনুষ্যত্ব বোধ কোথায় আছে এটা প্রশ্ন সাপেক্ষ। তারা এই রিপোর্টগুলো সরকারকে যে দেবে, এইটার প্রয়োজনীয়তা বোধ করে কিনা, সরকার এই রিপোর্ট পেয়েছে কিনা, এটা আল্লাহই ভালো জানে। যদি সরকার এই রিপোর্ট পেত, নিশ্চয়ই অগ্রিম কোনো পদক্ষেপ গ্রহণ করত। মূল সমস্যা ওই জায়গায় যে ওই প্রেতাত্মার লোকজন রয়ে গেছে এখনো, এদেরকে এখনো সরানো সম্ভব হয়নি, সহসা সম্ভব হবে না। এটার জন্য পরিকল্পনা কাজ করছে। আপনি লক্ষ্য করেছেন, যদিও আমরা প্রস্তাব দিয়েছিলাম, ওনারাও দিয়েছেন, ওই পুলিশ বিভাগে চৌকস, সৎ, দক্ষ, কোনো রাজনীতির সঙ্গে জড়িত নয় এমন কর্মকর্তা বা কর্মচারী কয়েক বছর আগে বিদায় নিয়েছেন, এখনো শরীর ভালো আছে, স্বাস্থ্য ভালো আছে, তাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ করা, এই পরিকল্পনাটা বাস্তবায়ন এখন মাত্র শুরু হচ্ছে। অনেক কর্মকর্তা চলে গেছেন, কর্মকর্তারা বেশিরভাগ চলে গেছেন। এই যে বললাম শতকরা 25%, নিচের দিকের লোকজন, সাব ইন্সপেক্টর অ্যান্ড ডাউনওয়ার্ডস কম, তুলনামূলকভাবে অফিসারদের মধ্যে থেকে বেশি যারা পালিয়ে গেছেন। তো গোয়েন্দা সংস্থাতে অফিসাররা বেশিরভাগ কাজ করে, নিচের লেভেলের লোকজনরা কাজ করে, এটা ঠিক আছে। কিন্তু সেখানকার প্রেতাত্মাদেরকে সরিয়ে ভালো লোক নিয়োগ করা সময় সাপেক্ষ ব্যাপার। রুহুল হোসেন প্রিন্স, এখানে লেখেন কি রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই যে উচ্ছৃঙ্খলা সারা দেশে বা বিশেষ করে রাজধানী জুড়ে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি সঠিক কাজটি করতে পারছে, বা তারা কি ঠিক আছে তাদের কর্তব্যের জায়গায়? না, আমার মনে হয় এর তো সহজ উত্তর যে কেউ বলবে যে না, তারা দায়িত্ব যথাযথ পালন করতে পারছে না। এ নিয়ে আমার মনে হয় ওইটা কেউ বলবে না যে দায়িত্ব পালন করছে, কিন্তু দেখা দরকার হচ্ছে কেন প্রশাসনিক কর্মকর্তারা তারাই কি এখানে কোনো বিঘ্ন সৃষ্টি করছে নাকি? পরের পয়েন্টই আলোচনার পক্ষে আর কি, মানে পারছে না। আচ্ছা, এবং এবার যদি আমি একেবারে ছোট করে আসি, যে পরিবেশ পরিস্থিতি, তাতে কি হুট করে পারার কথা ছিল? তার উত্তর আমি বলবো না, না। এবার আসি যে তাহলে এর কি বিরোধিতাকারী লোকজন ছিল, থাকাটাই স্বাভাবিক, সহজ উত্তর। কিন্তু আমি বলছি এই আলোচনার থেকে আলোচনাটা প্রাসঙ্গিক হচ্ছে, ভাইও যেটা বলছেন, আমরা কিভাবে এটাকে দ্রুত রিবিল্ড করার জায়গায় যেতে পারি, সেই জায়গাটাই দেখছি যে সময় চলে গেছে। আমি মেলার সময় হয়েছে তা বলবো না, কিন্তু কেন দ্রুততার সাথে কথা করা হচ্ছে না, সেইটা আমার একটা কথা। আর একটা মনে রাখা দরকার, আমাদের ভাই ছোট অভিজ্ঞতা, হয়তো ধরেন আমরা কখনো এরকম দায়িত্ব পালন করি নাই, কিন্তু তারপরেও বলবো আমরা হয়তো ছোটোখাটো রাষ্ট্র না, অন্য জায়গায় যখন করি, এইরকম একটা সময় কিছু ভিশনারি মানুষ লাগে, সাপনিক মানুষ, যিনি ওই যে বললেন অফকোর্স দলনিরপেক্ষ হইতে হবে, অফকোর্স দক্ষ যোগ্য ব্যক্তি হইতে হবে, সাথে হইতে হবে এইরকম একটা সংকট উত্তরণে তিনি
একেবারেই 24 ঘন্টার মানুষ হিসাবে দায়িত্ব পালন করবেন। এবং আমি এটা ঠিক বুঝি না যে গণ অভ্যুত্থানের পরে যেহেতু এরকম গণ অভ্যুত্থান মানে এরকম একটা সাপোর্টার বেজ আছে, এই ধরনের পলিটিক্যাল পার্টি আছে, যদি যে সরকার তারা যদি ইউনাইটেডলি, আমি ইউনাইটেডলি বলতে কিন্তু তার সমন্বয়ের কথা বলছি, এই বিবেচনাটা করতো এবং পরামর্শ নিত, তাহলে কিন্তু আমার ধারণা এতদিন অনেক দূর অগ্রসর হতে পারতাম। এই একটা। শেষে আমি একটা কথা এখানে একটু যুক্ত করি, ভাই যখন বলছিলেন তখন আমি একটু প্রভোগ করার জন্য খালি বলছিলাম, কারণ এখানে দেখেন দুইজনে আমরা একটা পয়েন্টে বোধহয় একমত হলাম, আমার ধারণা সবাই হবে, যে এই মানুষকে আমরা বাধাগ্রস্ত করব না, ক্লিয়ার, কিন্তু তাকে আমি অন্য কোনো সুযোগও দেবো না। তাহলে ধরেন এইরকম একটা সভা, আমি তো বললাম যে আমি জানি না ওনারা আবেদন করেছিল কিনা, তাহলে সরোদ্দান বা অন্য জায়গায় বন্যরা থাকলে, যেমন আমি তো বললাম যে আমার একটা প্রোগ্রাম ছিল, এটা আমি অন ইয়ারেই বলছি, 27শে ডিসেম্বর করব, আমি পূর্ততে পাঠালাম, তারা বলল এই 27শে ডিসেম্বর পড়া যাবে, 20 তারিখ নাই, 3রা জানুয়ারি পেয়েছে। আমি যে ওইটা আপাতত বুকিং দাও, কারণ আমরা এটা করতে চাই, কারণ একই দিনে যাতে জটিলতা না হয়। তাহলে এইরকম একটা জায়গায় বসায় ভাই তুমি তোমার কথা তুমি বলে যাও, কারণ না হলে কারণ এখনকার পরিস্থিতি বলছি একটা পলিটিক্যাল পরিস্থিতি তো না, কারণ একটা পলিটিক্যাল সরকারও যেভাবে ডিল করতে পারবে আমি অন্তর্বর্তীকালীন সরকারের আশা করব না। সুতরাং তাকে এইরকম একটা জায়গায় যেতে হবে। এবং আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা যে গোয়েন্দার কথাটা বললেন, আমি ব্যর্থতা যেটা হয়েছে তার থেকে এই কথাটা বলবো যে আর 1 সেকেন্ড দেরি না করে আজকে থেকে যখন বলি দ্রুততার সাথে বলার জন্য বলি, যাতে প্রতিটি ঘটনা সুচারুরূপভাবে করা যায়, কেউ যাতে উস্কানিমূলক আচরণ বা কোনো ধরনের অনুসন্ধানীমূলক, মানে কি বলে যে ওই ষড়যন্ত্র শব্দটাই হয়তো পপুলার শব্দ, ওই ধরনের কিছু না করতে পারে, সেটা কিন্তু আমাদের করা দরকার বলে আমি মনে করি। এবং আমরা অন্তত পক্ষে ধরনের একটা যে ডেমোক্রেটিক আবহাওয়া তৈরি করতে চাই সেটা পজিটিভ। কিন্তু একটা বিখ্যাত কথা আছে যে ধরেন এই যে আমি আঙ্গুল উঁচু করে কথা বলছি, বিখ্যাত কথা বলে যে আমি আঙ্গুল উঁচু করে কথা আপনার সামনে বলতে পারবো, কিন্তু আপনার নাক পর্যন্ত আমার অধিকার, নাকের উপরে কিন্তু আমার অধিকার না। তা সেই কথাটা আমার মনে হয় আমাদের সবার মনে রেখেই আমাদের কার্যক্রম পরিচালনা করতে হবে। FM সুলাইমান চৌধুরী, মানে যে নৈরাজ্য চলছে তার কি আমরা আশু কোনো সমাধান পাচ্ছি? মানে নানান ধরনের পরামর্শ তো আপনারা দিচ্ছেন, সরকার বা কতটুকু গ্রহণ করছে, আর গ্রহণ না করলে সামনের দিনগুলোতে কোন অবস্থা মানে অপেক্ষা করছে আমাদের জন্য? দেখুন, একটা বিষয় পরিষ্কার, এই সরকারের সরকার পরিচালনার অভিজ্ঞতা নাই, রাজনৈতিক অভিজ্ঞতাও নাই। দুটো বড় ফ্যাক্টর কাজ করছে, নেগেটিভ ফ্যাক্টর। কিন্তু তারপরেও তো এই সরকারকে সময়টা দিতে হবে। তারা আগের চাইতে এখন একটু বেটার হয়েছে, অন্যদিকে আবার বিভিন্ন রকমের আন্দোলন, বিভিন্ন রকমের ষড়যন্ত্র, এগুলিও আবার বাড়ছে। একদিক দিয়ে তাদের অভিজ্ঞতা বাড়ছে, আরেক দিক দিয়ে এগুলিও বাড়ছে। সমন্বয় করা দরকার, এবং দ্রুত সমন্বয়গুলি করে দ্রুত তাদের সংস্কারের যে পথ, সেই পথে হেঁটে সংস্কারের প্রাথমিক কাজগুলি করে আলটিমেটলি যতগুলো সংস্কারে তারা হাত দিয়েছেন এগুলি পার্লামেন্টে যেতে হবে, পার্লামেন্টে গিয়ে চূড়ান্তভাবে আইন পাশ হতে হবে। তাহলে নির্বাচিত সরকার দরকার, এটা অস্বীকার করার উপায় নাই। তো সেই দিকে যত তাড়াতাড়ি তারা হাঁটেন ততই মঙ্গল। তাদের উপদেষ্টার সংখ্যা কম, এবং কয়েকজন হাতে গোনা ছাড়া উপদেষ্টাদের সরকারি কার্যক্রম পরিচালনা করার এবং পরিচালনা করতে গেলে যে বিভিন্ন রাজনৈতিক দ্বন্দ্ব সংঘাতগুলি আসে, সেগুলি মোকাবেলা করার অভিজ্ঞতা সম্পন্ন উপদেষ্টা একেবারেই কম, অল্প কয়েকজন আছেন এবং তারা ভালোও করছেন। তাহলে অভিজ্ঞ লোকজনকে নিতে হবে, এবং তারা যদি পারে, তারা যদি বিবেচনা করে, করবে কিনা জানি না, তারা অন্তত জাতীয় সরকারের দিকে যদি যায়, তাহলে রাজনৈতিক প্রশাসনিক অভিজ্ঞ লোকজনদেরকে তারা পাবে, তারা সমস্যাগুলো মোকাবেলা করার সহযোগীও বেশি পাবে। সেটি করলে আবার নির্বাচন ঝুলে যাবে না? জাতীয় সরকার নির্বাচন ঝুলবে কেন? নির্বাচন এগুবে। নির্বাচনের রোডম্যাপ আপনি এখনই ঘোষণা করে দেন না কেন, কিন্তু বাস্তবতা হলো শুধু নির্বাচনের কথা যদি বলি, আমি একটু সময় নিচ্ছি, শেষ করতে হবে। হ্যাঁ, শেষ করতে হবে। প্রথমেই তো অপেক্ষা করা লাগবে অন্তত 31শে ডিসেম্বর পর্যন্ত, যে নির্বাচন কমিশন সংস্কার একটা
কমিশন একটা রিপোর্ট দেবে, মনে করুন ওই দিনে দিল, এবং এই সরকার এইটাকে হাতেও নিল, বিবেচনায় নিল। নির্বাচন কমিশন তখন প্রথমেই তাদের কাজ করা লাগবে একটা ভোটার লিস্ট তৈরি করা, এতে 6 থেকে 9 মাস সময় লাগবে। করলো, ভোটার লিস্ট তৈরি করলে তখন বুঝতে পারবে যে তাদের ডিলিমিটেশন অর্থাৎ সংসদীয় আসন পুনর্বিন্যাসের দরকার কিনা, এবং এবার দরকার হবেই, দীর্ঘদিন ধরে পুনর্বিন্যাস হয়নি। সেখানে তাদের যাবে আরো 6 মাস, তো 9-15 মাস চলে যাবে, এদিকে যাচ্ছে 3 মাস, 18 মাস তো এমনিই চলে যাবে। তখন থেকে তারা নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি নিয়ে নিজেদের প্রস্তুতি আগে সারবে, সেরে তারপরে শিডিউল ডিক্লেয়ার করবে। তো তাতে তো 2 বছর লাগবেই নির্বাচন কোনো অবস্থাতেই। 2 বছরের আগে নির্বাচন হওয়ার কোনো যৌক্তিক সময় আমি দেখি না আমার বিবেচনায়। অনেক ধন্যবাদ এফএম সুলাইমান চৌধুরী, ধন্যবাদ রহিম হোসেন প্রিন্স। দর্শক, শেষ করছি যে নৈরাজ্যগুলো চলছে, নিঃসন্দেহে এটি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, শুধু সরকারের বিরুদ্ধে নয়। আলোচকরা যে কথাগুলো বললেন, সরকারকে আরও বেশি অ্যাক্টিভ হতে হবে, অ্যালার্ট থাকতে হবে, এবং নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে হবে। এর বিকল্প সম্ভবত কিছু নেই। শুভরাত্রি, ভালো থাকুন সবাই।